সবাইকে অভিনন্দন জানাচ্ছি পিকে জব ক্লাবের পক্ষ থেকে। আমরা পূর্ব ঘোষিত অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলির লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যা প্রিলিমিনারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই অংশ নিয়ে আজকে আলোচনায় আপনাদের মাঝে আসছি। থাকবো কিছুক্ষণ, আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো কিছু আপনার জানা আর কিছু অজানা, এই জানা অজানা বিষয়গুলো নিয়েই আমরা আমাদের ক্লাস সাজিয়েছি। 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত আন্তর্জাতিক বিষয়গুলিতে যত সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করব। পূর্বে ঘোষণা ছিল যে আপনাদের সাথে এই আলোচনাগুলো করব, আমি কথা দিয়েছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম। আর আমি এতটুকু করতে চাই যে বাজারে, মানে চাকুরির এই বাজারে কমিটমেন্ট এই শব্দটার সাথে আমার নামটা যুক্ত হোক, আর কিচ্ছু দরকার নাই। আমি এতটুকু চাই যে কমিটমেন্ট দিয়ে রাখে যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে অমুক ভাই বা অমুক ছাড়, এইটুকু শুনলেই আমি খুশি, অন্য কোনো কিছু দরকার নাই। তো তার ধারাবাহিকতায় আমি অনেক ব্যস্ততার মাঝেও, জানেন আপনারা যে প্রাইভেট ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, তাদের ব্যাচ আছে, সবগুলি উপেক্ষা করেই আমি আপনাদের সাথে এই ক্লাসের আয়োজনটা হচ্ছে বড় কথা, হচ্ছে আমাকে হচ্ছে আরও আয়োজন করতে হয়। মানে এই যে শীটপত্র রেডি করা, সবগুলো প্রশ্নকে এক জায়গায় করা, এটা একটা পরিশ্রমের কাজ। কিন্তু যেহেতু কথা দিয়েছি, সেটা সচেতনভাবেই দিই আর অবচেতনভাবেই দিয়েছি, সেহেতু আমার কথা আমাকে রাখতে হবে। তার ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আগামী 19শে মার্চ যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে, তার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আমাদের এই আলোচনাগুলো। তো হচ্ছে আমরা আলোচনা শুরু করব। দশম থেকে শুরু করব, আর আজ আমাদের 2 দিন লাগবে আর কি এই আন্তর্জাতিকটা শেষ করতে। বাকি ক্লাসটা আগামীকাল নিব, এবং আন্তর্জাতিক শেষ হলে আমরা হচ্ছে সাম্প্রতিক টপিক ধরে ধরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির টপিক ধরে ধরে আপনাদের এটা শেষ করা হবে। সম্পূর্ণ সিলেবাসটি শেষ করা হবে। সাম্প্রতিকের যে অংশটা, এর জন্য আপনাদের মানে মোটেও বই নিয়ে চিন্তা করার দরকার নাই, বই না কিনলে নাই, সাম্প্রতিকের জন্য বই নিয়ে দৌড়াদৌড়ি করা দরকার নাই। আর এই শেষ সময়ে যারা সাম্প্রতিক নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করবেন, তারা ধরা খাবেন, কারণ এখন সাম্প্রতিক এত বেশি পড়ার সময় না। এখন হচ্ছে যে জায়গায় ল্যাকিংস আছে, এই জায়গাটা দেখার সময়, কারণ এক একটা বইয়ের সাম্প্রতিকের প্রচুর তথ্য, এগুলো আপনি শেষ করতে পারবেন না। অতএব হচ্ছে মুন্না, MMH মুন্না। আচ্ছা, আপনি কোথায় থাকেন একটু জানায়েন, তাহলে আমি বলতে পারবো যে এখান থেকে নিতে পারবেন আপনি। আমি সবাইকে বলবো যে 19তম বিসিএসকে কেন্দ্র করে কারো বইপত্র নিয়ে, 41তম বিসিএসকে কেন্দ্র করে 19 তারিখে আর এখন নতুন করে কারো বই কেনার দরকার নেই। 43তম জন্য বই কিনতে পারেন, একটা বইও কেনার দরকার নেই। কারণ হচ্ছে সত্যিকার অর্থে বাজারের বই মানে সব ঘুরে ফিরে তো একই, তাই না? এক একজনের উপস্থাপনা হচ্ছে এক এক রকমের। সত্যিকার অর্থে আমি এই যে গতকালকে একটা গ্রুপে জানতে চাচ্ছিলাম যে কার কাছে কি বই আছে, তো
একজন লিস্ট দিল যে 3টা সিরিজের লিস্ট দিল, যে 3টা সিরিজের সব বই আছে। আমি বললাম পড়ছেন? কয় না। এরপরে বিক্ষিপ্তভাবে এই স্যার সেই স্যার অনেক বই আছে, আমি বললাম পড়ছেন? বললে না। তো ব্যাপারটা হচ্ছে বই কিনলেই যে পড়াটা হয়ে যাবে তা না। তো ম্যাক্সিমামই হচ্ছে এই মানে আকামগুলো করে, এগুলো করে বইয়ের স্তূপ হয় বাসার মধ্যে, কিন্তু পড়া হয় না। তো অমুক সিরিজ আর তমুক সিরিজের কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে উপস্থাপনায়। আমি কাউকেই বলি না যে ভাই আমার বই কিনতে হবে আপনাকে। আমি বইয়ে কি মঙ্গল গ্রহ থেকে এনে তথ্য দেবো নাকি? ভিন্ন কোনো তথ্য দিতে পারবো? বই একভাবে উপস্থাপন করছে, আমি আরেকভাবে উপস্থাপন করছি, উপস্থাপনা জাস্ট ভিন্ন। সে একটু বেশি দিয়েছে, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছি, এই পার্থক্য, আর অন্য কোনো কিছু না। অতএব এই বই নিয়ে এত মাতোয়া হওয়ার দরকার নাই। আমরা বই নিয়ে যে পরিমাণে মাতোয়া, ঠিক সেই পরিমাণে যদি আমাদের পড়তাম তাহলে অনেক ভালো কিছু হতো। যাই হোক, এই মানে মাত্র এই অল্প কয়েকদিন আছে, এই অল্প কয়েকদিনের জন্য আপনার বইপত্র কেনার দরকার নেই, টোটালি বই কেনা ছেড়ে দেন। এখন বলতে পারেন যে আমার বই আছে, আমি তারপর আপনাকে না করলাম কেন? ভাই আমি সবসময়, আমি ছাত্র বান্ধব শিক্ষক, আমি যেহেতু ছাত্র বান্ধব শিক্ষক সেহেতু আমি আমার স্বার্থ দেখবো না, আমি আপনার স্বার্থ আগে দেখবো। আপনি বই কিনলে আমার 10-20 টাকা লাভ হবে, তার জন্য আপনার ক্ষতি করতে আমি না রাজি নেই। আমি কেন আপনার ক্ষতি করবো বলেন? আপনার এই 19 তারিখের আগে আর কোনো বই কেনার দরকার নেই। যদি 41-এর ক্যান্ডিডেট হন, কোনো বই না, কোনো সাম্প্রতিক কোনো বই দরকার নেই। আর যদি আপনি 43-এর ক্যান্ডিডেট হন, আপনি বই কিনতে পারেন। ঠিক আছে, বইপত্র নিয়ে কথা শেষ। আসেন 10তম বিসিএস থেকে শুরু করব। 10তম বিসিএসে অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন আছে যেগুলো আলোচনা করব না। যেমন আসছিল পোল্যান্ড, রোমানিয়া, পূর্ব জার্মানি ও চেকোস্লোভাকিয়ার নতুন সরকার প্রধান সময়ের নাম লিখুন। ওই সময়ে এটা গুরুত্বপূর্ণ ছিল। এটা 1989 সাল থেকে 90 সাল পর্যন্ত। এটা আমরা আলোচনা করব না। ন্যাটো কবে সৃষ্টি হয়েছিল এটা আপনারা জানেন। ন্যাটো 1949 সালে এটি সৃষ্টি হয়েছিল। এটা আপনাদের কিন্তু সবারই জানা। তো হচ্ছে বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা কত, এটা পরীক্ষায় আসতে পারে। বর্তমান ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 30টি দেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা, এটা সাম্প্রতিক তথ্য, 30টি। সর্বশেষ দেশ হচ্ছে উত্তর মেসিডোনিয়া বা রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া, উত্তর মেসিডোনিয়া। বিশ্বাস করেন আর না করেন, এই যে 42তম বিসিএস পরীক্ষা হয়েছে, হ্যাঁ 42তম বিসিএস পরীক্ষা, বই তো সব বই থেকেই তো কমন পড়বে, সব বইয়ে তো সব তথ্যই আছে। আমি ক্লাসের কথা বলছি। দেখেন, ওই যে 30 বছর ব্যাপী যুদ্ধ, এটা কেউ পড়ায় না ক্লাসে, আমি পড়াই। 30 ইয়ার্স আসছে কিন্তু, ওয়েস্টফেলিয়া চুক্তি 1648। মূলত এখান থেকেই হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়। আমার যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে তারা ভালো বলতে পারবে যে এটা আমি পড়াই কিনা বা কতটুকু পড়াই, এটা তারা বলতে পারবে যারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে। দেখেন প্রশ্নগুলো কত কমন প্রশ্ন, ঠিক আছে। এবং এমন এমন জায়গায় কথা বলেছি যে, যেমন ওয়েস্টফেলিয়া চুক্তি 1648 সাল, এটা বলতেছিলাম না, এটাই দিয়ে দিল ডাক্তারদের পরীক্ষায়, এর সেই কথাটাই চলে আসছে পরীক্ষায়। যাই হোক, এরকম অনেক প্রশ্নই কমন পড়েছে, ম্যাক্সিমামই পড়েছে, 2-4টা দিক সেদিক আছে। আপনাদেরও 41তম বিসিএস এর প্রশ্ন কমন পড়বে। আগামী আর একদিন আমি এই রিটেন ক্লাস নেওয়ার পরে, শর্ট কোর্সের নেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে সাম্প্রতিক ধরব, অধ্যায় ধরে ধরে বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, নৈতিকতা, 4টা সাবজেক্ট একটা শর্ট মানে সিলেবাসের মতো করে আপনাদেরকে আলোচনা করে দেবো যে আপনারা এই টপিকগুলো পড়েন, এই কদিন এই টপিকগুলো রিভিশন দেন, এইটুকু আপনাদের করা হবে আর কি আপনাদের জন্য। এতে আপনারা উপকৃত হবেন। লাইভটা বেশি বেশি শেয়ার দেন। প্রশ্ন আসছিল, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সভাপতিদ্বয়ের নাম কি? ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি আর এডিবির সভাপতি, এই দুইটা নাম আসছে, দুইটা প্রেসিডেন্ট। একটু লেখেন তো কমেন্টসে, বিশ্ব ব্যাংক আর এডিবি দুইটা একটু লেখেন তো দেখি, একটু লেখেন কমেন্টসে, সবাই লিখেন দেখি কে কে কি লিখে, একটু দেখি, লিখেন। বর্তমান বিশ্ব ব্যাংকের সভাপতি কে এবং এডিবি, এটা রিটেনের প্রশ্ন 10তম বিসিএস এর, সেই 10তম, বুঝেন কত আগে ভাই, সেই 10তম বিসিএস এর কথা,
সেগুলো পড়াচ্ছি আপনাকে। 1989 সালের কথা, 1989-90 এই সালে এই 10তম বিসিএস এর এই প্রশ্নটা আসছিল সেটা। কিন্তু সেই 1989-90 সালে যারা ছিল তাদের নাম লিখিত হবে না, এখন এটা পরিবর্তন হয়েছে কতবার। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট, এটা আপনাকে জানতে হবে, ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড ম্যালপাস। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড ম্যালপাস। আর এডিবির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে, একটু কঠিন, এইটা একটু পড়ে নিতে হবে, মাস্টুগো আসাকাওয়া। একটু কঠিন নাম, এটা একটু ভালো করে পড়তে হবে আপনাদেরকে। এটা হচ্ছে এডিবির বর্তমান প্রেসিডেন্টের নাম। এটা সাম্প্রতিক, দুইটাই সাম্প্রতিক তথ্য, আপনাকে ভালো করে পড়তে হবে। এর যে কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে, একটু কঠিন নাম। এগুলো আপনার মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা লিখব বোর্ডে, আপনারা কমেন্ট বক্সে উত্তর দিবেন। নেক্সট প্রশ্ন আমি বোর্ডে লিখব, আপনারা কমেন্টসে উত্তর দিবেন। সেটি হচ্ছে পিএলএলপি। পিএলএলপি এর পূর্ণরূপ আর আপনাদেরকে জিজ্ঞাসা করলাম না, কারণ হচ্ছে অনেকেই হয়তো এটা উত্তর দিতে পারবেন না। এটা পপুলার ফর লিবারেশন অফ প্যাস্টন। popular for the liberation প্যাস্টন। প্রশ্ন হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে। এটা 10তম বিসিএস এর একটা কোশ্চেন ছিল যে পিএলপি অর্থাৎ পপুলার ফর দ্য লিবারেশন অফ প্যাস্টন এর প্রতিষ্ঠাতাকে। আমার মনে হয় না একজনও এর শুনেছেন, কোনোদিন শুনেছেন বলে আমার কাছে মনে হয় না। এর প্রতিষ্ঠাতাকে, এখন প্রিলিমিনারি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন উঠাই দিতে পারে, তো উঠাই দিলে কি করবেন? উঠাই দিলে তো জায়গায় বেড়ে, আর কোনো রক্ষা নেই, উঠাই দিলে আর কিছু করার নেই। প্রতিষ্ঠাতাকে এটার লিখতে পারবেন? দেখি, পিএলপি পপুলার ফর দ্য লিবারেশন প্যাস্টন এর প্রতিষ্ঠাতা কে? বাহ, নাহিদ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই খুশি হলাম, খুব ভালো তার দখল, সে উত্তর দিয়েছে জস হাপাস। এটা মনে রাখেন, এটা হচ্ছে এই পিএলপির প্রতিষ্ঠাতা। তো এটা মনে রাখতে হবে, এইটুকু মনে রাখলেই হবে। যদি পরীক্ষায় আসে তাহলে আপনি উত্তর দিতে পারবেন বলে আমি আশাবাদী। এগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আগামী পরশুদিন থেকে আমরা সাম্প্রতিকের ক্লাস শুরু করব। টোটাল সাম্প্রতিক আপনাদেরকে বোর্ডে লিখে পড়াবো এবং সাজেশনের ক্লাস শুরু করব। সাজেশন দিব, সব সাবজেক্টে সাজেশন দিব। গ্রুপে চোখ রাখেন এবং সবাই গ্রুপের প্রতি একটু দরদি হন। আমি শ্রম দিব, আপনি গ্রুপে একটু মেম্বার বৃদ্ধির প্রতি একটু দরদি হন, তাহলেই হবে। লাইভটা শেয়ার দেন। তো লিখবেন, দেখেন পরের প্রশ্নটা, একটা হলো ফ্লিট স্ট্রিট, এগুলো কিসের সাথে সম্পৃক্ত এটা আপনাকে লিখতে হবে। একটা হলো লিখবেন ফ্লিট স্ট্রিট, মানে ফ্লিট স্ট্রিট কি, আর একটা হলো ওয়াল স্ট্রিট। এগুলো লিখিত পরীক্ষায় আসছে। ওয়াল স্ট্রিট, ফ্লিট স্ট্রিট, ওয়াল স্ট্রিট, এই দুইটা কোনটা কি একটু লিখেন কমেন্টসে। ফ্লিট স্ট্রিট কি, ওয়াল স্ট্রিট কি, একটু লেখেন। এখানে অনেক মেধাবী আছে, আমি আশা করি যে উত্তর দিতে পারবে, কেউ না কেউ উত্তর দিতে পারবে।
ফিলিপ স্ট্রিট আর ওয়াল স্ট্রিট, এই দুইটা বিষয় প্রিলিমিনারিতে আসতে পারে। ফিলিপ স্ট্রিট কি, আসতে পারে ওয়াল স্ট্রিট কি, অথবা ফিলিপ স্ট্রিট কোথায়, ওয়াল স্ট্রিট কোথায়, আসতে পারে এই প্রশ্ন। তো এগুলো কিন্তু প্রিলিমিনারিতে হবে, রিটেনে যেহেতু আসছে। একজন লিখছে ফিলিপ স্ট্রিট লন্ডন, আচ্ছা নাহিদ হাসান, সেই নাহিদ হাসান আবার লিখেছে ফিলিপ স্ট্রিট লন্ডনে লিখছে, ভালো কথা। কি এটা কি? এগুলো কিন্তু পিলিতে আসবে, এগুলো রিটেনের প্রশ্ন কিন্তু পিলিতে আসবে, বুঝতে পেরেছেন? কারণ ওনারাই এখন প্রশ্ন করেন, যারা এই পরীক্ষা দিয়েছেন, মাথায় রাখতে হবে। আরেকটা ইউএসএ শেয়ার মার্কেট, নাহিদ হাসানের উত্তর সঠিক হয়েছে। ফিলিপ স্ট্রিট হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম, আর ওয়াল স্ট্রিট হচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেট। অর্থাৎ অনেকেই উত্তর দিয়েছে, শিমুল গোল্ডার উত্তর দিয়েছে সবাই ওয়াল স্ট্রিট হচ্ছে ইউএসএ তে, এবং ফিলিপ স্ট্রিট হচ্ছে ইউকে তে। এটা হচ্ছে সংবাদ মাধ্যম, আর এটা হচ্ছে ওয়াল স্ট্রিট হচ্ছে শেয়ার বাজার। অবশ্যই এই কথাগুলো মনে রাখতে হবে, একটু ডিটেলসই জানতে হবে, কারণ একটু ডিপলি জানলে দেখবেন আর কোনো প্রবলেম নাই। যারা ডিপলি জানবেন তাদের দেখবেন প্রস্তুতিটা খুব ভালো হবে, এবং আপনি দেখবেন প্রথমবারে প্রিলিমিনারিতে টিকবেন। আমাদের নেক্সট প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, ইনোসিস কি? ইনোসিস কি? নেক্সট কোশ্চেন, ইনোসিস কি? একটু সংক্ষেপে লেখেন। ইনোসিস, এই পারলে উত্তর দিবেন, কেউ গুগল সার্চ দিবেন না, ঠিক আছে? উত্তর তো আমি দিয়েই দিব, গুগল সার্চ দেওয়ার কি দরকার আছে? উত্তর আমার কাছে রেডি আছে, আমি এগুলো করেছি, করোনার মধ্যে বসে বসে এগুলো কাজগুলো করেছি আমি। বলেন ইনোসিস কি? আচ্ছা, ইনোসিস হচ্ছে একটা সংগঠনের নাম। এটা কি? এটা হচ্ছে একটা সংগঠন। এই সংগঠনটা হচ্ছে গ্রিসের সাথে সাইপ্রাসের সংযুক্তির জন্য আন্দোলন। গ্রিস আর কি ও সাইপ্রাস, গ্রিস ও সাইপ্রাস এই দুইটি দেশের সংযুক্তির জন্য একটি আন্দোলনরত সংগঠনের নাম হচ্ছে ইনোসিস। জুবাইদা নাজিয়া লিখছে জার্মানির একত্রীকরণ, না, ভুল হয়েছে। এটা গ্রিসের সাথে সাইপ্রাসের সংযুক্তি বা একত্রীকরণের যে একটা আন্দোলনরত একটা সংগঠন, তার নাম হচ্ছে ইনোসিস। এমন প্রশ্ন কিন্তু প্লিতে আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন। একটা করে বসলে দেখবেন অনেকেই পারবে না, অবস্থা খারাপ। কিন্তু আজকে পড়াচ্ছি, আজকে যারা শুনতেছেন, আমি মনে করি অন্যভাবে নেবেন না। পিকে জব ক্লাবে যারা আছেন তারা সাধারণ জ্ঞানের জন্য ভাগ্যবান, আমি বলবো। তারা সাধারণ জ্ঞানের জন্য সারা বছরের প্রস্তুতি থাকবে আমার কাছ থেকে আপনাদের জন্য। কারণ করোনা পরিস্থিতি অনলাইনে অভ্যস্ত করিয়েছে আমাকে। অফলাইন শুরু হয়ে গেলেও আপনাদের জন্য লাইভ ক্লাস থাকবে রাতের বেলা, ঠিক আছে? অফলাইন শুরু হয় হোক, কোনো সমস্যা নাই, কিন্তু লাইভ থাকবে আপনাদের জন্য। এটা প্রতি সপ্তাহে 2-3টা লাইভ থাকবে, ওকে? নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? নেক্সট প্রশ্ন। লাইভটা আপনারা শেয়ার দেন, সবাই শেয়ার দিলে মাত্র 72 জন দেখতো না, সবাই শেয়ার দিলে 7200 হয়ে যেত। সবাই শেয়ার দেন নাই, এটাই হচ্ছে সমস্যা। সবাই মেনশন করেন নাই, আপনার প্রিয়জনকে একটু মেনশন করেন, দেখার সুযোগ করেন। একলাই ক্যাডার হবেন, একলাই চাকরি পাবেন কেন? প্রিয়জনকে নিয়েই হন, আসেন। মানে এইটা যদি টিকটক গ্রুপ হইতো, কিংবা হচ্ছে ইয়ে হইতো, আপনার অন্য কোনো কিছু হইতো, দেখতেন কি দর্শক রে বাবা, অবস্থা সেই পর্যায়ে।
কিন্তু সবাই লেখাপড়ার জন্য এত পাগল, কিন্তু কই লেখাপড়া কই? শুধু আন্দোলন দেখতেছি, 19 তারিখে পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করতেছে, পরীক্ষা পিছানোর জন্য নানান ধরনের ঘটনা দেখতেছি, কিন্তু কোনো ইয়া হচ্ছে না। একজন লিখছে রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন। এই শুনেন, আবার প্রশ্নটা শুনেন, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? প্রথম এশীয়, বুঝে উত্তর দেন। প্রথম এশীয় কে? দেখেন আপনারা কিন্তু জায়গায় ব্রেক করতেছেন সব। মাদার তেরেসা লিখছে শিমুল গোলদার, মারবো একটা। এই প্রথম এশীয়, আমি কিন্তু বলি নেই যে বর্জন করছে। যদি প্রশ্ন আসে এরকম যে প্রথম এশীয় কে, তাহলে হবে ভিয়েতনামের লি ডাক থো। উত্তর দিতে হবে আপনাকে লি ডাক থো। ইনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল 1973 সালে। তিনি এই পুরস্কার নিতে অস্বীকৃতি জানান, অস্বীকার করেন। কিন্তু অস্বীকার করুক, কিন্তু প্রথম এশীয় যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তার নাম হচ্ছে লি ডাক থো। এগুলো এই প্রশ্ন রিটেনে আসছে, পিলিতে তো হতেই পারে, তাই না? অতএব অতএব হচ্ছে জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা রিটেন পরীক্ষা আসছে গাম্বিয়া আর জাম্বিয়া, শুনতে প্রায় একই রকম, তাই না? গাম্বিয়া আর জাম্বিয়া, উত্তর দিতে হবে এই দুইটা দেশের রাজধানীর নাম কি? আমি যদিও আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, সব রাজধানী মুদ্রা মুখস্থ। আমার সময় ছিল ওই যে নাই কাজ তো খই ভাস, করোনার মধ্যে আর কি সব মুখস্থ করাই দিছি টেকনিকে। তারপরেও লেখেন গাম্বিয়া ও জাম্বিয়া, দুইটা শুনতে সবই দুইটাই আম্বিয়া। এই গাম্বিয়া আর জাম্বিয়া এই দুইটা দেশের রাজধানীর নাম কি? একটু লিখেন। গাম্বিয়ার রাজধানী আর জাম্বিয়ার রাজধানী। এই লুসাকা লিখছেন একজন, আচ্ছা লুসাকা লিখছেন, নিশ্চয় জাম্বিয়ার লিখছেন। আচ্ছা হয়ে যাবে, হয়ে গেছে। শোভা লিখছে গাম্বিয়ার বানজুল, হ্যাঁ, আর জাম্বিয়ার লুসাকা। এগুলো যেহেতু পিলিতে আসছে, রিটেনে আসছে, সেহেতু পিলির জন্য আপনাকে মনে রাখতে হবে, বুঝতে পারছেন? এগুলো রিপিটেশন হয় অনেক সময়, এগুলো জানা থাকাটা ভালো। পরের প্রশ্ন, লোক সংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? লোক সংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? দেখি কে কে সঠিক উত্তর দেয়। বা জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? দেখি কি উত্তর দেয় সবাই। কেউ দিছে নাউরু, কেউ দিছে মোনাকো, কেউ দিছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি তো জাতিসংঘের সদস্য না, সুলতানা আফরোজ। আপনি কেন জাতিসংঘের মধ্যে আনলেন এটাকে? আমি বলছি জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র জনসংখ্যায় কোনটি, এটা আপনাকে মনে রাখতে হবে। এটার উত্তর হলো টু ভ্যালু। ওশেনিয়া মহাদেশের টু ভ্যালু, এই টু ভ্যালু হচ্ছে ক্ষুদ্রতম রাষ্ট্র। জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে টু ভ্যালু। ওকে, এবার আসেন আমাদের নেক্সট। দ্বিতীয় মহাযুদ্ধের সময়, এটা পারবেন সবাই, জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমণ করে? এটা রিটেনে করছেন, পিলিতে তো হতেই পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার কত তারিখে আক্রমণ করে? এটা পারবে না সবাই, আমি জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার কত তারিখে আক্রমণ করে? দেখেন ছোট ছোট অনেক প্রশ্ন আসছে 10তম বিশেষ 7 ডিসেম্বর। একজন উত্তর দিলেই আমরা চলে যাব। উত্তর সঠিক হয়েছে নাহিদ হাসানের। নাহিদ হাসান বেশ ভালোই পারে। পরবর্তী প্রশ্ন, কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? এটা আসছিল 1989-90 সালে প্রশ্ন, কিন্তু পড়াচ্ছি 2021 সালে। 21 সালেরটা বলতে হবে, 90 সালেরটা বললে হবে না। বুঝতে পেরেছেন? কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? সেক্রেটারি জেনারেল কে? কমনওয়েলথের বর্তমান সেক্রেটারি জেনারেল কে? দেখি এটা পারবেন, এটা সবার পারার কথা, কারণ উনি হচ্ছে যুক্তরাজ্যের, উনি দায়িত্ব গ্রহণ করছে 2016 সালে, তাদের পারার কথা, এটা পরিবর্তন হয় নাই। তারপরেও দেখি, বলে দিয়েছি যুক্তরাজ্যের লোক হচ্ছে 2016 সালে যোগদান করেছে। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। মেহেরিমা শোভা, থ্যাংক ইউ। আমরা একজনের উত্তর পেয়েছি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। লিখবেন শ্রীলঙ্কা ও ফিলিপাইন দুইটা দেশ, এই দুইটা দেশের অধিবাসীদের ভাষা। শ্রীলঙ্কা, প্রথমে লিখবেন শ্রীলঙ্কা, তারপরে লিখবেন হচ্ছে ফিলিপাইন। এই অধিবাসীদের ভাষা কি? অর্থাৎ শ্রীলঙ্কার অধিবাসীদের ভাষা কি এবং ফিলিপাইনের অধিবাসীদের ভাষা কি? এটা পরীক্ষায় ছিল প্রশ্ন, রিটেন পরীক্ষায় আসছিল। এটা আপনার উত্তর দেবেন, শ্রীলঙ্কার অধিবাসীদের ভাষা কি এবং ফিলিপাইনের অধিবাসীদের ভাষা কি? উত্তর চাচ্ছি আপনাদের কাছে, শ্রীলঙ্কা ও ফিলিপাইন এই দুইটা দেশ, এই দুইটা দেশের ভাষা আপনারা লিখবেন। একটা হচ্ছে সিংহলি আর ফিলিপিনো। আর সবার উত্তর সঠিক হয়েছে, আমরা উত্তর পেয়ে গেছি। এরপরে নাহিদ হাসান বলেছে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অর্থাৎ শ্রীলঙ্কার অধিবাসীদের ভাষা হচ্ছে সিংহলি আর ফিলিপাইনের অধিবাসীদের ভাষা হচ্ছে ফিলিপিনো। উত্তর সঠিক হয়েছে, ফিলিপাইন্স না শিমুল, ফিলিপিনো। ফিলিপিনো হবে, ফিলিপাইন্স হবে না। এদিকে সতর্ক থাকতে হবে, ভুল যাবে না। পরবর্তী প্রশ্ন, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? সহজ প্রশ্ন, আমার প্রাইভেট ব্যাচে সব স্টুডেন্ট উত্তর দিতে পারবে, বাইরেরও পারবে। আমি বাইরে ছোট করে দেখছি না, মানে আমার বিশ্বাস প্রাইভেটে পড়াইছি যেহেতু এই প্রতিষ্ঠান, তারা এক চান্সে পারবে, বাইরেরও পারবে, কোনো সমস্যা নেই। বলেন আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? উত্তর দেন দ্রুত। আদিস আবাবা, আলোহীন ল্যাম্প পোস্ট, ইথিওপিয়া, আদিস আবাবা। থ্যাংক ইউ সো মাচ নাহিদ হাসান, উত্তর সঠিক হয়েছে। আমরা 10তম বিসিএস থেকে চলে যাচ্ছি 11তম বিসিএস এ। এখন আলোচনায় যাচ্ছি আমরা 11তম বিসিএস এ। 11তম বিসিএস হয়েছিল 1990-91 সালে। 11তম বিসিএস রিটেন, এটা হয়েছিল 1990-91 সালে। আমরা সেখানে চলে যাচ্ছি 11তমতে। একটা প্রশ্ন আসছিল ইউনেস্কোর 4টি উদ্দেশ্যের কথা, তো 4টা একটু জেনে রাখেন। একটা উদ্দেশ্য হলো সকলের জন্য শিক্ষা অর্জন, শিক্ষার লক্ষ্য অর্জন। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক কর্মসূচির মাধ্যমে পরিবেশ গবেষণার উন্নয়ন। 3 নম্বর হচ্ছে সংবাদ মাধ্যমগুলোর উন্নয়নে সহায়তা প্রদান। 4 নম্বর হচ্ছে বিশ্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা। এগুলো কেন জানতে হবে আপনাকে? কারণ দিতে পারে নিম্নের কোনটি ইউনেস্কোর উদ্দেশ্য, এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। আমি আবারও বলছি, 1 সকলের জন্য শিক্ষার লক্ষ্য অর্জন। 2 আন্তর্জাতিক বৈজ্ঞানিক কর্মসূচির মাধ্যমে পরিবেশ গবেষণার উন্নয়ন। 3 সংবাদ মাধ্যমগুলোর উন্নয়নে সহায়তা প্রদান। 4 বিশ্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা। আছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, ইরাক ও ইসরায়েলের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নাম। এটা আমরা এখন পড়ব না। ব্রেটন উডস কোথায়? এই 43টার মধ্যে ব্রেটন উডস আসছে, পড়াইছি। ব্রেটন উডস কিন্তু পড়াই খুব, ওই যে 1944 সালে জাতিসংঘ পড়াইতে গিয়ে পড়াই। দেখেন খুব সহজ প্রশ্ন আসছে। তো ব্রেটন উডস, এই যে ব্রেটন উডসটা কোথায়? উত্তর দিবেন, এটা কোন দেশে? ব্রেটন উডস এটা কোথায়? একটু উত্তর দেন, ব্রেটন উডসটা কোথায়? পরবর্তীতে আর একটা প্রশ্নে আমরা যাব, ব্রেটন উডস কোথায়?
আমি ব্রেটন উডস প্রতিষ্ঠান জিজ্ঞেস করিনি, আমি ব্রেটন উডস কোথায় এটা জিজ্ঞাসা করছি। পরবর্তীতে আরেকটা প্রশ্নে যাব আমরা, সেটা হলো নর্ডিক পরিষদের সদস্য দেশগুলোর নাম লিখুন। নর্ডিক নর্ডিক পরিষদের সদস্য, হ্যাঁ আসমা আহমেদ উত্তর সঠিক, ইমতিয়াজ, ইব্রাহিম খলিল সবার উত্তরই সঠিক, কিন্তু আসমা আহমেদের উত্তর মানে উনি যে উত্তর দিয়েছেন মানে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার একটা অঙ্গরাজ্য, সবার উত্তরই সঠিক হয়েছে, সবার উত্তরই সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দেব নর্ডিক পরিষদের সদস্য। নর্ডিক, আমরা নর্ডিকের উত্তর দিব, অর্থাৎ নর্ডিক পরিষদের সদস্য কোন কোন দেশ, একটু উত্তরে লিখব কমেন্টসে। নর্ডিক পরিষদ আসতেই পারে, নিম্নে কোনটি নর্ডিক রাষ্ট্র, আসতেই পারে তাই না? তো নর্ডিক পরিষদ আপনারা লিখেন, আমিও লিখে দিই। নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ডেনমার্ক। আরেকটা রাষ্ট্র দিলে আপনার স্ক্যান্ডিনেভিয়ান হয়ে যায়, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ানে যেমন ফিনল্যান্ড পড়ি না, এই ফিনল্যান্ড বাদে বাকি চারটাই হচ্ছে নর্ডিক। ওকে, ফাইন্স লিখলে হবে না, ফাইন্সে ফিনল্যান্ড নাই, নর্ডিকের মধ্যে ফিনল্যান্ড নাই। ও পাঁচ, হ্যাঁ ফিনল্যান্ড আছে, সরি 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 ফিনল্যান্ড আছে, আরে হ্যাঁ এগুলোই নর্ডিক। ওকে, নেক্সট প্রশ্নে ওআইসির বর্তমান মহাসচিব কে? ওআইসির বর্তমান মহাসচিব কে? ওআইসির বর্তমান মহাসচিব কে? নাম লিখেন। ওআইসির বর্তমান মহাসচিব কে? কিছু মানে এমন টাইপের কোশ্চেন আছে যেগুলো পিলিতে আসার সম্ভাবনা নাই, সেইগুলো আমি স্ক্রিপ্ট করে যাচ্ছি, ওইগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি না, পরবর্তীতে হয়তো এগুলো আপনারা আমার কাছ থেকে পাবে চাইলে, হ্যাঁ স্ক্রিপ্ট করে যাচ্ছি, ওগুলো পড়ে শোনাচ্ছি না, সময় নষ্ট করে লাভ নেই। ইউসুফ বিন আল ওথাইমিন, আরেকজন দিয়েছে লুইস মৌরিনিও, ইউসুফ আল, হ্যাঁ একজন ওআইসি আর একজন চেয়ারম্যান। আমি নাহিদ হাসানের দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রশ্ন করেছি মহাসচিব, আমি প্রশ্ন চেয়ারম্যানের করিনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ এইগুলোই চেয়ার মহাসচিব, এগুলো এলোমেলো হয়েন না। আমরা পরবর্তী বিসিএস কিছু প্রশ্ন আমরা এখানে তুরস্ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাম আসছে, আপনারা জানেন যে তুরস্কের, আচ্ছা বলেন তো একটু তুরস্কের প্রধানমন্ত্রী কে দেখি, তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী কে একটু লেখেন তো, আমি জানি এটা সবাই ভুল লিখবেন। তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী কে? আমি 100% অনেকেই ভুল লিখবে। তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী একটু কমেন্টে জানান, তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী কে? কেউ নেক্সট আসবেন না। প্রেসিডেন্ট জানেন না, আমি জানি প্রেসিডেন্ট সবাই জানেন, আমি জানি, কেউ প্রধানমন্ত্রী লিখতে হবে, প্রধানমন্ত্রী। আচ্ছা তো দেখেন এইগুলোই শোনেন, রিসেপ তাইয়েব এরদোয়ানকে সবাই চেনে, সে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর নাম হলো বিনালি ইলদিরিম, বিনালি
এটা হচ্ছে বিনালি ইলদিরিম, আপনাকে এটা মনে রাখতে হবে, কারণ এর দোকান অবশ্যই নয়, কারণ এর দোকান হচ্ছে প্রেসিডেন্ট। আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে আমরা পড়াচ্ছি হচ্ছে প্রধানমন্ত্রী বলেছি। আর প্রশ্নটা একসাথে আসছিল তুরস্ক ও ইরানের প্রধানমন্ত্রী। ইরানের আপনারা জানেন হাসান রুহানি। বিশ্বব্যাংক IMF এর সদর দপ্তর আসছে, এগুলো সহজ। পরের প্রশ্ন একটু নদ নদী নিয়ে। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? একাধিক, যেটা আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে বলবেন। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? সারা বিশ্বেরই বলেন। আচ্ছা, এইটার প্রশ্ন আসলে অনেকগুলো বলতে পারবেন, এটা পিলির প্রশ্ন হবে না। পরের প্রশ্ন বলেন, ইরাক কখন কুয়েত আক্রমণ করে? ইরাক কখন কুয়েত আক্রমণ করে? কত সালে? কত সালে ইরাক কুয়েত আক্রমণ করে? আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন। আচ্ছা বলেন, ইরাক কখন কুয়েত আক্রমণ করে? (1990 সালে। উত্তর সঠিক হয়েছে আশরাফুল আলম। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ডি ডে এর পূর্ণরূপ কি? ডি ডে অনেকেই জানেন যে ডি ডে কবে হয়। এই ডি ডে এর পূর্ণরূপ কি? ডি ডেটা এর অর্থ কি? এই যে ডি ডে এর অর্থ কি বা এর পূর্ণরূপ কি? ডি ডে, এইটার উত্তর লিখেন, সবাই লিখেন। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ডি ডেটা ঠিক করা হয়, একটা তারিখ, এটা ক্লাসেও পড়াই। এটার পূর্ণরূপ বলবেন, ইলাইভেশন বলবেন। এটা হলো ডন ডে, অর্থাৎ এটা হলো সকাল, এর অর্থ হচ্ছে সকাল। এটা মনে রাখবেন। অনেক সময় আপনার এই পূর্ণরূপটাও হয়তোবা আপনার চলে আসতে পারে পরীক্ষায়, এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? (1918 সালে বিশ্ব শান্তির জন্য 14 দফা কে উপস্থাপন করেছিলেন? এটা আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন। এরপরে ইকো আসছে, ইকো এর পূর্ণরূপ হলো ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন। এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলবো না। আরেকটা প্রশ্ন আমি লিখবো, সেটা হচ্ছে হেব্রন হত্যাকাণ্ড। হেব্রন হত্যাকাণ্ড কে সংগঠিত করেছিল? এই হেব্রন হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, তার নাম কি? নামটা আপনারা লিখবেন। হেব্রন হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল? হেব্রন হত্যাকাণ্ড কে সংগঠিত করেছিল? নামটা বলবেন। এটার উত্তর একটু চাচ্ছি সবার কাছে। আজকে নেটের সমস্যা, এই কারণে বোর্ড ক্লিয়ার হচ্ছে না। আর আমি তো আসলে 4G ইউজ করি না, আমি ইউজ করি 3G। আমার সেট 3G, নষ্ট হয় না, কি করবো বলেন, এই জন্য নতুন সেট কিনতে পারি না।
4 বছর ধরে চালাচ্ছি স্যামসাং, নষ্টই হয় না। নষ্ট না হলে কিনে টাকা নষ্ট করে লাভ আছে বলেন? অনেকে আবার কিপটা ভাববে আমাকে, তাই না? আমাকে অনেকে কিপটা ভাববে, আসলে কিপটা না। ব্যাপারটা হচ্ছে ওয়াস্ট কেন করব? নতুন নতুন ফোন, নতুন নতুন টেকনোলজি আমার নাকের সামনে এনে ঘুরায় ঘুরায় টাকা নিয়ে যাবে, কি দরকার আছে? 4 বছর ধরে স্যামসাং ইউজ করতেছি, নষ্ট হয় না। তো নষ্ট না হলে কিনে কি করবো বলেন? কি দরকার আছে নষ্ট করার? টাকা নষ্ট করার দরকার আছে? এর মানে আমি কৃপণ না, এর মানে আমি মিতব্যয়ী। আসেন, হেব্রন কেউ লিখেন নাই। আপনারা কি আমার কথা শুনতেছেন না? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন?